9 মে মঙ্গলবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। মামলার 3 দিন পর সাফাতের বাসায় তল্লাশি, পুলিশের গাফিলতিতে দুষছে মানবাধিকার কমিশন। রমজান উপলক্ষে 5 পণ্যের দাম নির্ধারণ করেছে টিসিবি, 15 মে থেকে বিভাগীয় শহরে বিক্রি। বন্যায় ক্ষতির পর কমতে শুরু করেছে ধানের দাম, বিপাকে কৃষক, সরাসরি সরকারি ক্রয়ের দাবি। রাজধানীর বনানীতে 2 ছাত্রী ধর্ষণ মামলায় আসামি সাফাত আহমেদ গুলশানের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। সকাল 11টার দিকে আপন জুয়েলার্সের মালিকের বাসায় এই অভিযান চালানো হয়, তবে তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামি গ্রেপ্তার করতে না পারায় পুলিশের গাফিলতিকে দায়ী করেছে মানবাধিকার কমিশন। সকাল 11টায় গুলশানে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদকে ধরতেই এই বাসাটিতে অভিযান চালানো হয়। প্রায় ঘণ্টাখানেক পর পুলিশ সদস্যরা বের হয়ে সাংবাদিকদের জানান সাফাতকে খুঁজে পাওয়া যায়নি। আসামি তো আমরা কালকেও রেড দিলাম, আপনারা জানেন, আজকেও আমরা রেড দিলাম। এখানে আসামিকে আমরা খুঁজছি আর কি। তো তার বাবা তখন কি বলে? কারণ তার বাবা তো মিডিয়াতে বলছে যে তার ছেলে আছে। উনি এই কথা বলেন নাই, বাট আপনারা এটা বলছেন, করছেন। উনি বলছেন যে উনি এই কথা বলেন। আসামি নাই, তাই তো ভাই? আসামি নাই। না না, আসামি নাই। তার কিছুক্ষণ পর আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ বাড়ি থেকে বেরিয়ে যান। আমার ছেলেটা কিন্তু ব্ল্যাকমেইলের শিকার হচ্ছে, পুলিশ তদন্ত করতেছে। বাসাটির তত্ত্বাবধায়ক জানান 2 দিন আগেও সাফাত বাসায় এসেছিলেন, তবে পরে কোথায় গেছেন তা জানাননি। তারা তাদের যা তল্লাশি করা দরকার সবকিছু তল্লাশি করছে, তাদের বাড়ি তল্লাশি করা দরকার তারা করেছে। হ্যাঁ, আমাদের জিজ্ঞাসাবাদ করছে। যে হোটেলে ধর্ষণের অভিযোগে মামলা করা হয় বনানীর সেই রেইনট্রি হোটেল কর্তৃপক্ষ জানায় পুলিশের তদন্ত দল এসে তথ্য নিয়ে গেছে। আপনারা কি সিসিটিভি ফুটেজ দিয়েছেন? সিসিটিভি ফুটেজ আমরা 1 মাসের জন্য সরবরাহ করি, এটা ইউএনডিএসএস সার্টিফিকেট অনুপাতে। 1 মাসের ওপরে আমাদের কাছে কোনো ফুটেজ থাকে না। আপনারা যে এখানে রেজিস্টার বুকে যে লক চেক ইন চেক আউট সেই তথ্যটিও দিয়েছেন? জি, ওনারা যে কোনো ধরনের হেল্প চেয়েছেন আমরা সেটা দিয়েছি। ওই দিন আসলে কতজনের নামে ওই রুমটা বুকিং ছিল বা কার নামে? ওটা একটা পার্টি ছিল, আর পার্টিতে ন্যাচারালি কতজন আসবেন এভাবে কখনো দেওয়া হয় না। তারা পার্টিতে আসছে, দে সেলিব্রেট দেয়ার বার্থডে পার্টি। এদিকে আসামি গ্রেপ্তার না হওয়ায় পুলিশের গাফিলতিকেই দায়ী করলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এখনো যদি পুলিশ চেষ্টা করে, আমি মনে করি যে তারা পুলিশ তাদেরকে ধরতে পারে। এখানে পুলিশের একটা প্রচণ্ড গাফিলতি আমরা লক্ষ্য করেছি, পুলিশের নিষ্ক্রিয়তা লক্ষ্য করেছি, এবং পুলিশের নামে বিভিন্ন অভিযোগের কথা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। এটা কোনো ক্রমে গ্রহণযোগ্য নয়। গত 28শে মার্চ বনানীর দ্য রেইনট্রি হোটেলে সাফাত আহমেদের জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া 2 তরুণীকে ধর্ষণের অভিযোগ আনা হয়। 6 মে বনানী থানায় 5 জনকে আসামি করে মামলা করেন 2 ছাত্রী। মামলার আসামিরা হচ্ছেন সাফাত আহমেদ, সাদনান সাকিব, নাইম আশরাফ ও সাফাতের গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বনানীতে ছাত্রী ধর্ষণে পুলিশের ভূমিকা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন মানবাধিকার কর্মী নূর খান। জনাব নূর খান, প্রথমেই জানতে চাই যে এই পুরো বিষয়টি নিয়েই গত কয়েকদিন যাবতই আমরা দেখছি যে সাধারণ মানুষের যে প্রত্যাশা আসামিরা গ্রেপ্তার হোক সেটি পুলিশ কোনোভাবেই পূরণ করতে পারছে না, এবং এক্ষেত্রে মানুষ যেটি মনে করছেন যে আসামিরা সমাজের উচ্চ পর্যায়ের মানুষ বলে পুলিশ থেকে পালিয়ে থাকতে পারছে। পুরো বিষয়টি সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে অভিযোগ এবং অভিযোগের পরে মামলা দায়েরের অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, এবং সেই সময় আমরা দেখেছি যে পুলিশ মামলা নিতে 48 ঘন্টার মতো দেরি করেছে। দেখেন, বাংলাদেশে একটা বিষয় প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে যারা ক্ষমতাধর ব্যক্তি, সেটা অর্থনৈতিকভাবেই হোক আর রাজনৈতিক ক্ষমতার অধিকারী হোক, তাদের ক্ষেত্রে আসলে আইন যথাযথ ভূমিকা রাখতে পারে না। এইটি হচ্ছে আমাদের সাধারণ মানুষের ভিতরে একটি ধারণা। এবং বনানীর যে ঘটনাটা আমরা লক্ষ্য করেছি, দেখেন অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কেউ অভিযোগ নিয়ে গেলে কোনো কোনো ক্ষেত্রে
তড়িৎ পদক্ষেপ নিতে আমরা দেখেছি, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে নানা তালবাহানা করে, নানা ভাবে সময় ক্ষেপণ করে আসামিদেরকে এক ধরনের পালিয়ে যাবার সুযোগ করে দেওয়ার জন্য মামলা নিতে গড়িমসি করা হয়। এবং সেদিন দুর্ভাগ্যজনক হচ্ছে যে বনানী থানার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার যে বক্তব্যটিতে আমরা পত্রিকায় দেখলাম যে পুলিশ কমিশনার এবং আইজির একটা সার্কুলারের কথা বলেছেন যে প্রাথমিক তদন্ত করে মামলা নেওয়ার জন্য। আসলে তো বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে একজন যদি অভিযোগ দায়ের করে তাৎক্ষণিকভাবে, বিশেষ করে এই ধরনের স্পর্শকাতর যে বিষয়, নারীদের যে বিষয়টা, সেই বিষয়টাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা ছিল পুলিশের। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল যে দীর্ঘ সময়ে নানা তালবাহানা করে সময় ক্ষেপণ করেছে। এবং আমরা পত্রিকার মাধ্যমে দেখেছি যে পুলিশের বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগও কিন্তু আছে। এরকম একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পুলিশ সময় ক্ষেপণ করেছে, নানা ছল চাতুরি করার চেষ্টা করেছে যাতে কিনা সুবিধাটা পায় অভিযুক্ত ব্যক্তি। এবং গতকালকেও আমরা পুলিশকে বলতে শুনেছি যে ডিবি ছায়া তদন্ত করছে এবং তারা মোটামুটি শনাক্ত করে ফেলেছে আসামিরা কোথায়। কিন্তু আজকে আমরা লক্ষ্য করলাম যে বেলা 11টা-12টার দিকে তার বাড়িতে পুলিশ গেল এবং পুলিশ এখন পর্যন্ত দোষীদেরকে বা অভিযুক্ত যাদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ করা হয়েছে তাদেরকে এখনো গ্রেপ্তার করতে পারেনি, অর্থাৎ আইনের আওতায় আনতে পারেনি। বরং যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে পরিস্থিতিতে এমনি নারীরা খুবই নাজুক অবস্থায় থাকে, তাদের বিরুদ্ধে এমন কিছু কথাবার্তা বলা হচ্ছে, এমনকি ছেলেদের অভিভাবকদের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া হচ্ছে যেটি সম্পূর্ণ নারী সমাজের বিপক্ষে যায়। এই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে পুলিশকে ভাবতে হবে এবং তড়িৎ পদক্ষেপ নিতে হবে যাতে দেশের বাইরে চলে যেতে না পারে আসামিরা, এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কোন ধরনের ইম্পিউনিটির সুযোগ যেন তারা না পায়। কারণ আমরা এর আগেও চট্টগ্রামে দেখেছি কুকুর দিয়ে বাচ্চাকে হত্যা করার পর, একটা ছেলেকে কুকুর দিয়ে হত্যা করার পর আসামিরা কিন্তু পুলিশের গাফিলতির কারণে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। এই ক্ষেত্রে সেরকম অবস্থা যাতে তৈরি না হয় বা এমন কোন অবস্থা যেন পুলিশ তৈরি না করে যে আসামিরা সেই সুযোগ নিয়ে আইনের ফাঁক তৈরি করে বেরিয়ে না যেতে পারে। কারণ মনে রাখতে হবে পুলিশ কিন্তু জনগণের বন্ধু হিসেবে যদি আস্থা অর্জন করতে চায় এবং নারীদের বিষয়টা যে তারা গুরুত্ব দিচ্ছে এটি যদি তারা সাধারণ মানুষকে আস্থায় আনতে পারে তাহলে কিন্তু চূড়ান্ত অর্থে পুলিশ কিন্তু তার ভাবমূর্তিতে আরো কিছু পয়েন্ট যোগ করতে পারবে। নূর খান, এই মামলাটি নিয়ে অনেকগুলি বিষয় আছে, তার মধ্যে আমরা আজকেও দেখেছি বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে এই ঘটনার পরপরই আসামিদের একজনের সঙ্গে ভিকটিমের একজনের কথোপকথনের কথাও এসেছে এবং যেগুলি ফেসবুকের স্ক্রিনশট দেয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এটাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। ফলে প্রথমে যেটা বিষয় সেটা হচ্ছে যে আসামিদের ধরার জন্য পুলিশ কি প্রক্রিয়া নিচ্ছে এবং তার চেয়েও বড় কথা হচ্ছে বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়ার যে পথগুলি আছে সেগুলি এই আসামিদের জন্য সিল করা হচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা ঠিক জানতে পারছি না। দেখেন, আমি নিজেও মানবাধিকার কর্মী হিসেবে নানান ধরনের ঘটনার তথ্য উদ্ঘাটনের চেষ্টা করি। এখানে যে জিনিসটা খুব জরুরি সেটা হচ্ছে পুলিশ নিরপেক্ষভাবে কারো চাপের কাছে অর্থ বা কারো চাপের কাছে নথি না স্বীকার করে যদি স্বাধীনভাবে তারা তদন্ত কাজটি পরিচালনা করে। দেখেন, বাংলাদেশে বহু দুর্ধর্ষ আসামিদেরকে কিন্তু এই পুলিশ বাহিনী তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করার বহু নজির আছে। আজকে যে জঙ্গি তাদেরকেও আমরা দেখি খুব দ্রুততার সাথে তারা গ্রেপ্তার করছে। তো তার চেয়েও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা নারীদের উপরে নির্যাতন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কারণ মনে রাখতে হবে নারীদের উপর অন্যায় অবিচার পুরা সমাজের উপর অন্যায় অবিচারের শামিল। নূর খান, আমরা
একটু প্রভাবশালী অবস্থা সম্পন্ন মানুষকে সবসময় দেখি পুলিশ থেকে পালিয়ে যাওয়ার এবং পালিয়ে থাকার কারণ পালিয়ে গিয়ে অনেক সময় তারা এটাকে প্রভাবিত করতে পারে এবং এটা অনেক ক্ষেত্রেই এটা বাস্তবতা। কিন্তু এই যে পুলিশ থেকে পালিয়ে থাকাটা এটাও এক ধরনের অপরাধী মানসিকতারই পরিচয় দেয়। সেই জিনিসটির বেনিফিট আমরা আদালত থেকে দেখি না যে অভিযোগকারীরা পাচ্ছেন। দেখেন, প্রথম হচ্ছে যে আসামিরা কেন গ্রেপ্তার এড়াতে চায় হচ্ছে যত সময় ক্ষেপণ করতে পারবে তত বিষয়টা মানুষ ভুলে যাবে বা বিষয়টা মানুষের দৃষ্টির আড়ালে চলে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই সময়ের মধ্যে নানান কল্পকাহিনী তৈরি করার চেষ্টা করবে, ভিকটিমদেরকে ভয় প্রদর্শন করতে পারে, ভিকটিমদেরকে সাক্ষী সাবুত যেগুলি আছে সেগুলি নষ্ট করার চেষ্টা হতে পারে এবং নানাভাবে নানা কল্পকাহিনী তৈরি করার চেষ্টা হবে। এবং দেখেন, এই ক্ষেত্রে যদি পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টিকে আমলে নিয়ে কার্যকর পদক্ষেপ নিত এবং পুলিশ যদি তাদেরকে সাথে সাথে গ্রেপ্তার করত তাহলে কিন্তু অনেক সহজ হতো ইনভেস্টিগেশন প্রমাণ করার জন্য। তদন্ত প্রমাণিত করা সম্ভব হতো, ঘটনার প্রমাণ কিন্তু দ্রুততার সাথে তারা পেয়ে যেত। যত সময় ক্ষেপণ করা হবে তত কিন্তু এই প্রমাণগুলো হাজির করা কঠিন হয়ে যাবে এবং আমাদের দেশে ক্ষমতাবানরা কৌশল হিসাবে সময় ক্ষেপণ করে আদালত থেকে এক ধরনের বেনিফিট পাওয়ার চেষ্টা করে। নূর খান, আরেকটি বিষয় একটু প্রশ্ন থেকেই যাচ্ছে যে একটা লম্বা সময় পরে মামলা যেহেতু করা হয়েছে ফলে এইটির মামলার মেরিটে কোনো ধরনের ক্ষতি করবে কিনা? দেখেন, আমাদের একটা ভুল ধারণা আছে যে মেডিকেল রিপোর্টের উপরই সম্ভবত এই মামলাটি নির্ভর করে। আসলে বিষয়টা তা না। পারিপার্শ্বিকতা, সময়, বাস্তবতা এবং অবস্থা সবকিছু বিশ্লেষণ করেই কিন্তু এইটি একটা চূড়ান্ত পরিণতির দিকে যেতে পারে। এইটি নির্ভর করছে তদন্তকারী সংস্থা বিষয়টিকে কোর্টের সামনে কিভাবে উপস্থাপন করবেন। কারণ আমাদের মনে রাখতে হবে যে একটা সময় পার হয়ে গিয়েছে, সেখানে মেডিকেল রিপোর্টের চেয়েও গুরুত্ব দিতে হবে পরিবেশ, পরিস্থিতি, পারিপার্শ্বিকতা। অবশ্যই নূর খান, আপনার সঙ্গে একমত যে শুধুমাত্র কিছু টেকনিক্যাল কারণের জন্য একটা ঘটনাকে আসলে অপরাধ থেকে, অপরাধের সাজা থেকে বঞ্চিত করা ঠিক না যারা বিচার প্রার্থী তাদেরকে। নূর খান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি। রমজানে খোলা বাজারে বিক্রির জন্য সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুরের দাম ঠিক করে দিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। 15 মে থেকে ঢাকা, চট্টগ্রাম সহ অন্যান্য বিভাগীয় শহরে 185টি ট্রাকে এসব পণ্য বিক্রি শুরু হবে। টিসিবির দাম অনুসারে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে 85 টাকায়, মসুর ডাল প্রতি কেজি 80 টাকা, চিনি 55 টাকা, ছোলা 70, খেজুর 120 টাকায় বিক্রি করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ 5 লিটার সয়াবিন তেল, 3 কেজি ডাল, 4 কেজি চিনি, 5 কেজি ছোলা এবং 1 কেজি খেজুর কিনতে পারবেন। তবে শুক্রবার টিসিবির পণ্য বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছে সংস্থা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি গোলাম রহমান। স্বাগত জনাব গোলাম রহমান। টিসিবি রমজানে পণ্য বিক্রি করবে, প্রতি বছরই করে একটা নির্ধারিত জনগোষ্ঠীর জন্য, এটি অবশ্যই ভালো, কিন্তু বাজারের যেই দাম, যেটা আমরা দেখেছি যে রোজা শুরু হওয়ার 1-2 মাস আগে থেকেই কিন্তু এই পণ্যগুলি বা রোজার মধ্যে যেই পণ্যগুলি বেশি বিক্রি হয় সেগুলির দাম ইতিমধ্যেই বাড়া শুরু হয়েছে। এই বিষয়টি দেখার দায়িত্ব কাদের বা এটির কি করণীয় আছে? দ্রব্যমূল্য বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয় এবং এই ব্যাপারে প্রশাসন, জেলা প্রশাসন, তাদেরও দায়িত্ব আছে। আপনার যেটা দেখা যায় প্রতি বছরই যে রমজানের আগে ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে নানা কারসাজি করে। যেমন রিফাইনাররা অনেক সময় দেখা যায় তাদের ওভারহোলিংটা আপনার রমজানের সাথে কোইনসাইড করে
অথবা আমদানির একটা সংকট হয়। প্রতি বছরে কোনো না কোনো পণ্যের এইরকম অবস্থা আমরা লক্ষ্য করছি। এই ব্যাপারে সরকারের কঠোর নজরদারির দরকার, এবং যাতে এই ধরনের কারসাজি না হয়। টিসিবি যেই পণ্য বিক্রি করবে এটার একটা ইতিবাচক দিক আছে অবশ্যই, তবে টিসিবি দেশের মোট চাহিদার অতি ক্ষুদ্র অংশই মিটাতে পারে। তাই এর প্রভাব যদিও ইতিবাচক, তবে সামগ্রিক চাহিদার যেহেতু অতি ক্ষুদ্রাংশ টিসিবির মিটায়, তাই অতি মুনাফাখোরী ব্যবসায়ীরা কিছুটা নিয়ন্ত্রিত থাকলেও তাদেরকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ এর দ্বারা সম্ভব হয় না। এই প্রেক্ষিতে মোবাইল কোর্টগুলিকে সচেতন রাখা দরকার, সচল রাখা দরকার, যাতে ভোক্তারা ন্যায্য মূল্যে সঠিক পণ্যটি পায়। এবং আরেকটা, ভোক্তাদেরও একটু দায়িত্ব আছে। ভোক্তাদের মধ্যে অনেকেই একসাথে বেশি পরিমাণ পণ্য ক্রয় করে, এতে বাজারের বাড়তি চাহিদার চাপ সৃষ্টি হয় এবং তা ব্যবসায়ীদের জন্য একটা সুবর্ণ সুযোগ সৃষ্টি করে। তাই আমি বলবো ভোক্তারা যাতে তাদের নিয়মিত যেভাবে বিহেভিয়ার প্যাটার্ন, পারচেজিং প্যাটার্ন, সেই প্যাটার্নটা রক্ষা করে সারা মাস ব্যাপী সপ্তাহে সপ্তাহে জিনিস ক্রয় করে, তাহলে বাজারে বাড়তি চাপ সৃষ্টি হবে না এবং দাম সহনীয় পর্যায়ে থাকবে। গোলাম রহমান, এই বাজারটা যাতে নিয়ন্ত্রণ করা যায়, বিশেষ করে রমজানের আগ থেকে এখন থেকেই যদি একটা তদারকি তৈরি করা যায় এবং কোন পণ্যের মান কীরকম, দাম কীরকম থাকবে সেটি মনিটরিং করা যায়। আপনি যেটি বলছিলেন যে স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসন এবং কেন্দ্রীয় পর্যায়ে যদি এগুলি মনিটরিং করা যায়, কি কি ব্যবস্থা নিলে মনে হয় যে এটা আসলে ইফেক্টিভলি করা যেতে পারে? আমাদের যে অর্থনীতি হলো মুক্তবাজার অর্থনীতি। এখানে দাম নির্ধারণ করে পণ্যে বেচা কেনা হবে এমনটা প্রত্যাশা করা ঠিক নয়। ডিমান্ড এবং সাপ্লাই এর যে চিরাচরিত নিয়ম, তার উপরেই মূল্য নির্ভর করবে। তবে কেউ যাতে মজুতদারি না করতে পারে, কেউ যেন অতি মুনাফাখোরি করতে না পারে, সেদিকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলির কঠোর নজরদারি থাকা দরকার। তাহলেই ভোক্তারা কিছুটা স্বস্তি পাবে। আমরা দেখি যে আমাদের যেসব পণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য, তার একটা বড় অংশই আন্তর্জাতিক বাজার থেকে আসে। যদি চিনির উদাহরণ ধরি, চিনির আন্তর্জাতিক বাজারের দাম গত কয়েকদিনে আমরা দেখছি যে 10 থেকে 15 ভাগ কমে গেছে, কিন্তু বাংলাদেশের বাজারে এটা বেড়েছে। এই বিষয়গুলি নিয়ে কিভাবে ব্যবসায়ীদের সঙ্গে সরকার নেগোসিয়েট করতে পারে যে আন্তর্জাতিক বাজার থেকে যখন নিয়ে আসা হচ্ছে এটার একটা ঊর্ধ্বসীমা নির্ধারণ করে দেয়া যায় কিনা, যে এত টাকার বেশি এই পণ্যের দাম হওয়া উচিত না? এই কাজটি বোধহয় সরকার করছে। মাঝে মাঝেই বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রিফাইনারদের সাথে কথা বলেন, কিন্তু রিফাইনাররা যেসব আশ্বাস দেয় বাস্তবে অনেক সময় তার বাস্তবায়ন দেখা যায় না। এই ক্ষেত্রে কম্পিটিশন কমিশন বলে একটি কমিশন করা হয়েছে, যারা বাজারে যাতে প্রতিযোগিতা থাকে, কোনো রকমের অশুভ আতাত বা সিন্ডিকেশন যাতে না হয়, সেসব বিষয় দেখার দায়িত্ব তাদের। সংস্থাটি কাজ শুরু করেছে অল্প কিছুদিন আগে, বা সংস্থাটি সৃষ্টি হয়েছে বেশ অল্প কিছুদিন আগে, এখন এরা কার্যক্রম শুরু করে নাই। আমি বলবো এই রোজার সুযোগে এই সংস্থাটি যদি তাদের দায়িত্বের কিছুটা পালন করে, তাহলেও ভোক্তাদের কিছু উপকার হবে। গোলাম রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি।
ঝড় বৃষ্টি ও বন্যায় ক্ষতি হয়েছে ইরি বোরো ফসলের। তার উপর বিভিন্ন জায়গায় কমতে শুরু করেছে ধানের দাম। এর ফলে উৎপাদন খরচ উঠে আসবে কিনা তা নিয়ে শঙ্কায় কৃষকেরা। বলছেন, সরকারি ক্রয়ে সরাসরি কৃষকের কাছ থেকে নেওয়া হলে কিছুটা কমতে পারে লোকসান। 2 মে থেকে শুরু হওয়া সরকারি ধান চাল সংগ্রহের কার্যক্রম চলবে 31 আগস্ট পর্যন্ত। এবছর দাম ধরা হয়েছে ধান 24 টাকা, চাল 34 টাকা। 5 বিঘা জমিতে ধানের আবাদ করেছিলেন কুষ্টিয়ার আনোয়ার হোসেন। ফলনও হয়েছে ভালো, কিন্তু গত বছরের তুলনায় এবার প্রতি বিঘাতে খরচ বেড়েছে 2 থেকে 2.5 হাজার টাকা। এজন্য বীজ, কীটনাশক, শ্রমিক ও কৃষি সরঞ্জামের দাম বাড়াকেই দায়ী করছেন। এখন সঠিক দামে ধান বিক্রি করতে পারবেন কিনা আশঙ্কা তার। বীজ থেকে খুব কষ্ট হয়, মানে যে পরিমাণ খরচ তাতে টাকা ওঠে না। কুষ্টিয়ায় এবার 36,000 হেক্টর জমিতে ইরি বোরো আবাদের লক্ষ্য ধরা হলেও হয়েছে 33,235 হেক্টরে। গতবার দাম কম পাওয়ায় নওগাঁয় এবার প্রায় 6,000 হেক্টর জমির আবাদ কমে হয়েছে 1,89,000 হেক্টরে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগেও কমে গেছে ফলন। গত বছর 26, 27, 24 এরকম ফলন হয়েছে, কিন্তু এবছর ফলন হচ্ছে মনে করেন যে 18, 20। অন্যদিকে ঝড় ও শিলাবৃষ্টিতে ধানের বেশ ক্ষতি হয়েছে সিরাজগঞ্জে। এছাড়া ভেজাল বীজের কারণে নষ্ট হয়েছে অনেক ফসল। এবার যোগ হয়েছে দাম কম পাওয়া নিয়ে শঙ্কা। এদিকে উৎপাদন ও দাম নিয়ে শঙ্কার পর সরকারি ক্রয় পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন যশোরের চাষিরা। মহাজনরা আর যারা কিনতেছে এরা দুজনের মেরে সিন্ডিকেট করেই ধানের দামটা কমাইছে। এ নিয়ে সরাসরি কোনো কথা না বললেও জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, ধানের বাজার ওঠানামা করায় এখনো শুরুই হয়নি ক্রয়। ধান আপনার 1 মাস পরে আসতে পারে, 2 মাস পরে আসতে পারে। আদৌ সরকার ধান নাও কিনতে পারে। আপনার টিভির ঘোষণার সাথে তো আমাদের সম্পর্ক না। আমার খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর যখন চিঠিপত্র ইস্যু করবে আমি সেই অনুযায়ী ঘুরাবো। প্রাকৃতিক দুর্যোগে এবার দেশের বড় একটি অংশে ধান ওঠেনি কৃষকের ঘরে, যে কারণে বাজার এখনো অস্থিতিশীল। তারপর সময় মতো নিয়ম মেনে ধান ক্রয়ের কথা জানিয়েছেন খাদ্য কর্মকর্তারা। নজরুল ইসলাম তামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান এবং সিলেট ব্যুরো প্রধান আল আজাদ। হাসিবুর রহমান, ধান উৎপাদন নিয়ে গত কয়েকদিন যাবত আমরা নানান ধরনের প্রতিবেদন দেখছিলাম যে উৎপাদন একটু কমে গিয়েছে, নানানভাবে আক্রমণ হয়েছে, বন্যা এসেছে। এরকম একটা পরিস্থিতিতে ধানের দাম কমার কি যৌক্তিক কারণ থাকতে পারে? মাঠ পর্যায়ে কি বলছেন কৃষকরা? আমি এই বিষয়টা নিয়ে গতকালকে কয়েকজন চাষির সঙ্গে কথা বলেছি। তারা যেটা বলছেন যে ধান যদি সরকারিভাবে কেনা শুরু হতো তাহলে হয়তো একটা স্থিতিশীল অবস্থায় থাকতো। এমনিতেই ধান ভেজা, তারপরে কাটার একটা বাড়তি খরচ আছে। আপনি যদি একটু দিনাজপুরের দিকে তাকান তাহলে খুব অবাক হবেন যে দিনাজপুরে এখন 50% জমির ধান কাটতে আজকে 6,000 টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে মজুরদের কাছ থেকে, যেটা গত 3 দিন আগেও 4,000 টাকা ছিল। আর অন্যদিকে যদি চলন মিল এলাকার কথা ধরেন, যেটা গত মৌসুমে 400 টাকা ছিল, সেটা এবার 800 টাকায় আসছে। অর্থাৎ চাষিরা যেটুকু ফলন পেয়েছে সেটাও তারা মূল্য পাওয়ার ক্ষেত্রে একটু বিড়ম্বনাতেই পড়ছে, তাদের খরচ বেড়ে গেছে। এবার মৌসুমের শুরুতে কিন্তু ধানের দর ভালোই ছিল, ভেজা ধানও ছিল 900 থেকে 950 টাকা, কিন্তু সেটা আমি গতকালকে কয়েকটি বাজারে কথা বলে যেটা জেনেছি যে 850, 800 এইরকম দরে চলে আসছে। একদিকে যেমন ধানের দর কমছে, অন্যদিকে ধান কাটা মারাইয়ের খরচটা বেড়ে গেছে। অন্যদিকে সরকারের যে এখানে একটু অন্য প্রসঙ্গে একটা জিনিস জানতে চাই। সরকার কিন্তু এই ধান কাটার খরচ কমিয়ে আনার জন্য কিছু যন্ত্রপাতি ক্রয়ে ভর্তুকি পর্যন্ত দিচ্ছে। সেগুলি কি কৃষকদের কাছে সেই তথ্যগুলি যাচ্ছে বা তারা এটার দিকে আগ্রহী হচ্ছে কিনা, খুব সংক্ষেপে একটু জানতে চাই। জাহিদ ভাই, আপনি ঠিকই বলেছেন যে সরকার 30% পর্যন্ত ভর্তুকি দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে, এবং এটা কম্বাইন হারভেস্টার বলে একটা মেশিন, যেটা চাইনিজ, যেখানে সরকার কিছু টাকা দিচ্ছে, ক্রেতা কিছু টাকা দিচ্ছে। কিন্তু সেই মেশিনের খবর চাষিরা খুব একটা পারেনি, জানেও না, পায়ও না। আমি একটু আগে কথা বলেছিলাম পল্লী উন্নয়ন একাডেমির একজন ডিরেক্টরের সাথে, মূলত তারাই এই মার্কেটিংয়ের কথা চেষ্টা করছে বা কাজও শুরু করেছে। তারা যেটা বলছে যে এই ধরনের মেশিন থাকলে এই মৌসুমে যে মজুরির যে ব্যাপারটা থাকে, চাষিদের যে খরচটা সেটা অনেকটাই কমানো যেত, কিন্তু এই খবর এখনো মাঠ পর্যায়ে চাষিদের কাছে তেমন জানি। তবে তারা চেষ্টা করছে এবং সরকার একটা বড় প্রকল্পও নিয়েছে যে এই খবরটা চাষিদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু এখনো সেটা পুরোপুরি সফল হয়নি। আর এই দামটা তারা বাড়তে পারে যদি আর বৃষ্টিটা কমে যায়, পানি যদি জমিতে না থাকে, তাহলে খরচ কমে যাবে, ধানের দর কিছুটা বাড়বে, আর সেই সাথে যদি সরকারের যে ক্রয় নীতি সেটার মধ্যে পরিবর্তন আনা যায়। আপনি জানেন যে এবার সরকার কিন্তু আগে চাল কেনা শুরু করেছে, ধান কিনবে পরে, যে কারণে চাষিদের আর
একটু বড় ধরনের ধাক্কা খাওয়ার আশঙ্কার কথাই বলছেন যারা এবার বোরো চাষ করেছেন তারা। হাসিবুর রহমান আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু সিলেটে যাব। আলাজাদ, সিলেটের পরিস্থিতি কি? সিলেটের চালের দাম কেমন এবং সেখানে যে বিভিন্ন ধরনের চাল আছে, বিশেষ করে স্থানীয় কিছু প্রজাতি আছে, সেগুলির কি অবস্থা? জাহিদ ভাই, আপনি জানেন যে এবছর সিলেট অঞ্চলে অকাল বন্যায় ফসলহানি হয়েছে মারাত্মকভাবে। সুনামগঞ্জ যেখানে সবচেয়ে বেশি বুড়ো উৎপাদন হয় এবং সুনামগঞ্জবাসীর প্রধান সম্পদই হচ্ছে বুড়ো ধান, সেই বুড়ো ধান কিন্তু এক মুঠো তারা ঘরে তুলতে পারেনি, যে কারণে সুনামগঞ্জের পরিস্থিতি অত্যন্ত খারাপ। তবে রক্ষা হয়েছে যে সরকার থেকে সেখানে যে খোলা বাজারে চাল দেওয়া হচ্ছে যাতে মানুষ অন্তত খেতে পারে, এছাড়া নগদ অর্থ সাহায্য দেওয়া হচ্ছে। সিলেটও হয়তো পুরো ধান পানিতে তলিয়ে যায়নি, কিন্তু শতকরা 71% ফসলে পানি নিচে গিয়েছিল। তার থেকে যতটুকু এই পর্যন্ত আমরা খবর পেয়েছি, যতটুকু রক্ষা পেয়েছে, তা তো ধানে চিটা হয়ে গেছে। হবিগঞ্জ মৌলভীবাজারের একই অবস্থা। এই পরিস্থিতিতে সিলেটে কিন্তু চালের দর আমরা যতটুকু জানি তেমনটা বাড়েনি অন্যান্য এই সময়ের তুলনায়। তবে এখন যে দামটা হওয়ার কথা ছিল, অর্থাৎ যে গত কিছুদিন ধরে স্থিতিশীলই আছে, কিন্তু এখন যে দামটা হওয়ার কথা ছিল, অর্থাৎ বুড়ো ধান ঘরে তোলার পর দামটা অনেকটা কমে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা কমেনি, শুধুমাত্র এই ধান ঘরে না ওঠার কারণে। আর ফসল তো সব ধরনের ফসলে মার খেয়েছে এবার, আর যে কারণে আর সবচেয়ে বড় কিছু ধান হয়তো উঠেছে, কিছু উঠবে, এটাও সত্য। তবে এই ধানে কিন্তু চিটা হয়ে গেছে। আমি আজকে কথা বলেছি যারা ধান ব্যবসায়ী আছেন, কৃষক আছেন, তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে স্থানীয় জাতের ধান খুব বেশি তারা এখন আর ফলার না। ওই আলাজাদ, হাসিবুর রহমান, আপনারা আমাদের সঙ্গে থাকুন, একটা বিরতির পর ফিরে আসছি। এডিটরস বিট। হাসিবুর রহমান, আলাজাদ, আপনাদের কাছে ফিরে আসছি আবার ধানের দাম নিয়ে। আলাজাদ, আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই যে স্থানীয় যেই জাতগুলির কথা বলছিলেন সেগুলির উৎপাদনে এবার কম হয়েছে, ফলে সেগুলির বাজার কিরকম, দাম অনেক বেশি নাকি কম, কিরকম চলছে? আসলে তো এখনো বাজারে এই চালগুলো আসতে শুরু করেনি, বা এই যে ধানগুলো এসছে সেই ধানগুলো এখনো পুরোপুরিভাবে বাজারজাত হয়নি, যে কারণে দামটা এখন পর্যন্ত আমরা যাচাই করতে পারিনি বা পাওয়া যাচ্ছে না। তবে মার খাওয়ার ফলে দামটা যেটা পাওয়ার কথা ছিল কৃষকের, সেটা নিয়ে তারা আশঙ্কায় আছেন। আমি যাদের সাথে কথা বলি তারা বলেছেন যে আমরা তো কিছু হয়তো ধান পাবো, কিন্তু এর মধ্যে চিটা থাকার কারণে তারা যে চাল যেটা পাওয়ার কথা সেই চালটা কিন্তু তারা পাবেন না। আলাদা সেক্ষেত্রে সরকারি সহযোগিতা এই ধরনের কৃষকের কাছেও যাবে কিনা যাদের ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে? আমি কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে, আগেই তারা বলেছেন যে সরাসরি কোনো সহযোগিতা তারা এইভাবে দিচ্ছেন না। তবে তারা যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার জন্য যে আবাদের পরিমাণটা বাড়িয়ে দিয়েছেন, সেখানে তারা বীজ এবং সার, যেটা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, তারা দেওয়ার চেষ্টা করছেন। তবে কৃষি বিভাগের সাথে আমি আলাপ করে যতটা জেনেছি, বীজ যতটা প্রয়োজন ততটা কিন্তু তারা দিতে পারবে না। তাদের যে সামর্থ্য আছে বা তাদের যে সংরক্ষণে যা আছে, তাদের হাতে যা আছে তা দিয়ে পুষিয়ে ওটা সম্ভব নয়। এই ক্ষেত্রে বীজের একটা সংকট থাকতে পারে, আর সারের হয়তো সংকট হবে না, তবে কিন্তু বীজের সংকটের কারণে উৎপাদন যতটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আমরা একটু হাসিবুর রহমানের কাছে একটা ছোট্ট বিষয় জানতে চাইবো যে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায়, বিশেষ করে সরকারি কেনাকাটা, সেটা যাতে দ্রুত পাওয়া যায়, সেই জন্য কি কি ধরনের পরিবর্তন বা ইফেক্টিভনেস আরো বাড়ানোর কথা বলা হচ্ছে? জাহিদ ভাই, প্রথমে বিষয় হলো যে সরকারের যে কেনাকাটা, এখানে নজরদারির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। বিশেষ করে এইবার ধানের যে অবস্থা, সেটা কৃষকদের হাতে সরকারি সুবিধাটা পৌঁছে দিতে হলে অবশ্যই নজরদারিটা লাগবে। আপনাকে একটা উদাহরণ দিই যে 2 বছর আগে আমরা বগুড়ার কাহালুতে ধান প্রদান এলাকা, যেটি এই অঞ্চলের মধ্যে অন্যতম, সেখানে কিন্তু মৃত ব্যক্তির নামে সরকারি দলের লোকজন ধান দিয়েছে সরকারি গুদামে। এইরকম ঘটনাগুলো যদি ঘটে তাহলে আসলে যে উদ্দেশ্যে সরকার চাষিদের হাতে বেশি টাকা দিতে চায়, সেটা খুব মারাত্মকভাবে
বিভিন্নভাবে ব্যাহত হয়। তবে এই ক্ষেত্রে এখন যেটা আমি দেখছি, এবার যেটা দেখছি যে খাদ্য বিভাগ একটু গুরুত্ব দিয়েছে এবং তারা চেষ্টা করছে যারা প্রকৃত কৃষক তাদের হাতেই যেন এই টাকাটা যায়। সরকার যে সুবিধাটা দিতে আল আজাদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের